তৃণমূল নেত্রী তথা কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল, কিন্তু দেখা যাচ্ছে ইডিও তাকে বুধবার তলব দিয়েছেন। এই বিষয়টা কি, এই নিয়ে আমরা কথা বলে নেব দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে। অমলদা, সিবিআই তদন্তের নির্দেশ পেয়েছিল, কিন্তু ইডি হঠাৎ করে এই বিষয়টায় ঢুকে পড়ল কেন? এটা শুধু মহুয়ার ক্ষেত্রে নয়, আমরা যদি পশ্চিমবঙ্গের অন্য মামলাগুলোও দেখি, যেমন ধরা যাক পার্থ চট্টোপাধ্যায়ের যে শিক্ষা দুর্নীতির মামলায় তিনি জেলবন্দি, সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ইডি। পরবর্তীকালে সিবিআইও তাকে হেফাজতে নিয়েছে। ইদানিং যেটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ইডি তারা তদন্ত শুরু করছে, বিশেষ করে যেখানে আর্থিক লেনদেনের বিষয়গুলো আছে সেখানে ইডি সরাসরি তদন্তে ঢুকে পড়ছে। অর্থাৎ সিবিআই বা অন্য এজেন্সি তাদের তদন্ত করার ক্ষেত্রে একেবারে নিজে থেকে তদন্ত শুরু করার কোনো অধিকার তাদের নেই। যেমন সিবিআইয়ের ক্ষেত্রে দিল্লি পুলিশ অ্যাক্টে সিবিআই তৈরি, সিবিআই তাদেরকে আইদার কেন্দ্রীয় সরকার তদন্তের নির্দেশ দেয় অথবা কোনো রাজ্য সরকার যদি তাদেরকে অনুরোধ করে তখন তারা তদন্ত করে। এছাড়া কোর্ট নির্দেশিত তদন্ত, অর্থাৎ আদালত তাকে বলল তুমি তদন্ত করো। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। যেখানেই আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ আছে সেখানেই তারা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করতে পারে। মহুয়ার ক্ষেত্রে যে অভিযোগটা, অর্থাৎ তিনি যে সংসদের পাসওয়ার্ড শেয়ার করেছিলেন একজন শিল্পপতির সঙ্গে এবং তার বিনিময়ে তিনি কিছু উপহার নিয়েছেন, এই উপহারের গোটা বিষয়টা আমরা কিছু জানি না। উপহার কাইন্ডে হয়, ক্যাশে হয়, আমরা জানি না যে সত্যি উনি উপহার নিয়েছেন কিনা, সেটাও আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো না, এগুলো এজেন্সির বিষয়। কিন্তু যখনই এই ধরনের অভিযোগ থাকে তখন সেটা তদন্ত করে খতিয়ে দেখার সুযোগটা ইডির যতটা আছে অন্যরা কেউ স্বাধীনভাবে তদন্তে ঢুকতে পারে না। ইডি এই সুযোগটাই নিয়েছে এবং তারা আগামীকাল বৃহস্পতিবার মহুয়াকে দিল্লিতে তলব করেছে। এখান থেকে একটা রাজনৈতিক বিতর্কও আছে যে মহুয়া প্রার্থী, তিনি এই প্রচারের মধ্যে তার দিল্লি যাতায়াত, এই গোটা বিষয়টা একটা প্রচারে বিঘ্ন তো ঘটবেই, সেটা তো একটা দিক। কিন্তু ইডিকে ইদানিং শুধুমাত্র মহুয়ার বিষয় নয়, যেটা বলছিলাম যে প্রচুর আমাদের এখানে প্রায় 1 ডজনের বেশি নেতা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী তারা জেলে, এই কারণে যে তাদেরকে সবাই ইডি গ্রেপ্তার করেছে এই জন্যে যে দুর্নীতির মূল বিষয়টা তো আসলে টাকা পয়সা, আর টাকা পয়সা হলেই সেখানে লেনদেন হয় এবং দুর্নীতি মানেই হচ্ছে বেআইনি লেনদেন। ইডির যে আইনটা, ইডি কিন্তু নতুন সংস্থা নয়, এখন ইডি আমরা সবসময় শুনছি, এটা 1957 সালে তৈরি একটি সংস্থা। কিন্তু 2002 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার তারা ইডির আইনটাকে অনেক বেশি স্ট্রিনজেন্ট করে। তখন আমাদের দেশে যেটা হচ্ছিল যে উগ্রপন্থী সংগঠনগুলো তারা বিভিন্নভাবে টাকা পাচ্ছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। তার ফলে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই 2002 এইটা আলাদা করে এই আইনটা ইডিকে কার্যকর করার অধিকার দেওয়া হয়। এই আইনেই হচ্ছে যে কোনো ট্রানজাকশানকে খতিয়ে দেখার অধিকার আছে। ইডির এই যে অধিকারটা, এবং এর জন্যে তাকে কারো কোনো পারমিশন নিতে হবে না। দ্বিতীয় আরও একটি সংস্থা আছে, জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ, তারা হচ্ছে বিস্ফোরণ সংক্রান্ত বা যে কোনো ক্ষেত্রে যেখানে নাশকতার বিষয় আছে, এই ধরনের যে কোনো কেসে তারা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে। আমাদের এখানে এমন অনেক ঘটনা আছে যেটা আদালত হয়তো সিআইডি তদন্ত নির্দেশ দিয়েছে বা কোনোটাতে পুলিশ তদন্ত করছে, কিন্তু এনআইএর মনে হয়েছে যে এখানে একটা নাশকতার বিষয় আছে, তারা ওখানে তদন্তে ঢুকে পড়তে পারে। কোনো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, অন্য কোনো এজেন্সি তাকে বাধা দিতে পারবে না। ইডিকে এই জন্যে এখন নেতা মন্ত্রীরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন, তার কারণ তার এই যে পাওয়ারটা, যে তার ক্ষেত্রে কাউকে পারমিশনের ব্যাপার নেই। তো মহুয়ার ক্ষেত্রে ইডি আসলে ওই যে আইনে ওর যে সুবিধাটা আছে সেই সুবিধাটা কাজে লাগিয়েছে, যেটা রাজনৈতিক বিতর্ক যে এই সুবিধাগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীদের দমন করার জন্য অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, এটা রাজনৈতিক বিতর্ক, কিন্তু আইনে এটা আছে। আরও একটি বিষয় এখানে খুব ইন্টারেস্টিং, যে এই আইনটা অটল বিহারী সরকার করলেও তারা এটা কার্যকর করে যায়নি। তারা 2004-এ যখন হেরে গেল, তারপরে ইউপিএ সরকার কংগ্রেসের নেতৃত্বে আসে, তার অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম।
পি চিদম্বরম এই আইনটাকে কার্যকর করেন এবং মানে দুর্ভাগ্যের, চিদম্বরমের জন্য দুর্ভাগ্যের যে বছর দুয়েক আগে তিনি যে মামলায় গ্রেপ্তার হলেন তাকে কিন্তু ইডি গ্রেপ্তার, মানে ইডির এই আইনটাকে তারা কাজে লাগিয়েছিল। অর্থাৎ চিদম্বরম যে আইনটাকে দেশে কার্যকর করেছেন সেই আইনে তিনি নিজেও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, কারণ তার ক্ষেত্রেও একটা অভিযোগ ছিল যে তিনি একটি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা পেয়েছেন। তিনি এখন জামিনে মুক্ত। তো ইডিকে এই জন্যে কিন্তু ইডিকে এখন মানে রীতিমতো একটা আতঙ্কের কারণ হয়ে উঠেছে ভারতবর্ষের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, অসাধু ব্যবসায়ী, অসাধু শিল্পপতি, এদের কাছে কিন্তু ইডি এখন হচ্ছে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। মানে এবং দেখা যাচ্ছে ইদানিং যে তাদের কিন্তু স্ট্রাইকিং রেট, যেটাকে আমরা ক্রিকেটের ভাষায় বলি, সেটা যথেষ্ট ভালো। অর্থাৎ যেখানেই যারা থাবা দিচ্ছে সেখান থেকে ক্যাশ উদ্ধার করছে বা ব্যাংক লেনদেনে তারা বড় কিছু অনিয়ম করতে পারছে। তার কারণ হচ্ছে যে মোদি সরকার ইডির এই পাওয়ারটাকে ব্যবহার করবে বলে তারা কিন্তু ইডির লোকবলও প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। ইডির স্ট্রাইকিং রেট ওই জন্য ভালো, মানে ওরা খুব একটা খালি হাতে ইদানিং ফিরছে না, গিয়ে টাকা পয়সা উদ্ধার করছে। দেখা যাচ্ছে যেমন ধরা যাক রিসেন্টলি একজন মন্ত্রীর বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকা তারা উদ্ধার করেছে, অথচ শিক্ষা কেলেঙ্কারি বহুদিন ধরে আছে, তার মানে খুব ডেফিনিট খবর ওদের কাছে থাকছে। এটাও খুব ইন্টারেস্টিং। তো মহুয়াকে আসলে ওদের আইনের এই সুবিধাটা জায়গা থেকে ইডি তলব করেছে আগামীকাল। এবার মহুয়া গেলে পরে বা না গেলে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। এখন এই পর্যন্তই। আরও এরকম খবর পেতে আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।